আমরা পড়বো হচ্ছে ফাংশনের এই স্লাইডটা আমি হচ্ছে আপনাদের দিয়ে দিয়েছিলাম, তো আমি এই স্লাইডটা আবার একটু রিভিউ করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি খুব বেশি থিওরিটিক্যাল ফর্মাল কথাবার্তা বলবো না, আমরা ডিরেক্ট হচ্ছে একটু কোডে গিয়ে দেখবো যে আসলে আমরা ফাংশনটা কি করে ইমপ্লিমেন্ট করি। সো ফাংশনটা মেইনলি আমরা যেই কাজে ইউজ করব সেটা হচ্ছে সবসময় আমরা তো মেইন ফাংশনে আমাদের যা কোড লেখার সেগুলো লিখি। তো মেইন ফাংশন থেকে মেইন এক্সিকিউশনটা হচ্ছে শুরু হয়। তো যখন মেইন ফাংশনের মধ্যে আমরা অনেক কিছু কোড লিখে ফেলি তখন দেখা যায় যে কোডটা যদি বড় হয়ে যায়, সেটা হচ্ছে দেখা গেল যে অনেক একটা আপনি বড় প্রবলেম সলভ করছেন, সেটার জন্য অনেকগুলো লাইনের কোড লিখতে হলো। তো সেটার জন্য হচ্ছে দেখা যাবে যে মেইন ফাংশনটা অনেক বড় হয়ে গেছে এবং কোড গুলো অগোছালো হয়ে গেছে, এবং এত বড়র জন্য আপনার হচ্ছে মেইনটেইন করাও অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আমরা যেটা করব যে সব কোড মেইন ফাংশনের মধ্যে না লিখে আমরা নিজেদের কিছু ফাংশন আলাদা আলাদা করে দিব। তো যেখানে হচ্ছে টাস্ক ওয়াইজ আমাদের ফাংশনটা আলাদা থাকবে। আমরা টাস্ক ওয়াইজ স্পেসিফিক টাস্কের জন্য একটা স্পেসিফিক ফাংশন লিখবো। যেমন আমি যদি একটা ফাংশন লিখি যে যেখানে দুটো নাম্বার যোগ করবে, তো সেটার জন্য আমি এটা সবসময় যদি মেইনের মধ্যে লিখি, তো দেখা যায় যে পরে যদি আমার আবার যোগ করতে হয় আমার আবার সেই লাইন অফ কোড গুলো লিখতে হচ্ছে। এমন না করে আমি যদি একটা ফাংশনের মধ্যে লিখে রাখি যোগ করার জিনিসটা, তখন আমি কি করব, ওই ফাংশনটাকে কল করলে আমি ওটাকে বারবার ইউজ করতে পারবো। সো মেইন কথা যেটা, একটা ফাংশন আমরা যেটা করছি যে কোডের মধ্যে আমরা সবকিছু মেইনের ভিতরে না লিখে আমরা কোডটাকে পার্ট বাই পার্ট ভাগ করে দিচ্ছি, স্পেসিফিক টাস্ক ওয়াইজ একটা করে মডিউল করে দিচ্ছি। সেই এক একটা মডিউলকেই আমরা বলবো হচ্ছে ফাংশন। এই ফাংশনটাকে আমরা মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা কেন ফাংশনটা ইউজ করছি সেটা আমি বললাম, যে যদি অনেক বড় কোড হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে আমাদের মডিফাই করা, ভুল বের করা ওটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এর থেকে যদি আমি ভাগ ভাগ করে কোডটা লিখি যে কোন পোর্শনটা কোন কাজ করছে, এরকম করে যদি ভাগ করে রাখি, দেন আমার কোডটা অনেক সুন্দর গোছানো হবে এবং আমি যে কোনো সময় এটাকে আবার রিইউজ করতে পারবো। রিইউজ মানে আমি সেম টাস্ক যদি আবার আমার করতে হয়, আমি জাস্ট আবার নতুন করে কোড লিখতে হবে না শুরু থেকে, আমি ওই কোডটাই আবার ইউজ করতে পারবো। ওকে, সো ফাংশন হচ্ছে দুই টাইপের আছে, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন বা বিল্ট ইন ফাংশন। এটাও আমরা দেখব, ঠিক আছে? ওকে, এখানে কিছু কথাবার্তা লেখা আছে যেটা আমি হচ্ছে একটু আপনাদের কোড দেখাতে দেখাতেই বলি। আমরা কি এখন কোড ব্লকস দেখতে পাচ্ছি? ওকে, এখন হচ্ছে আমরা এমন একটা ফাংশন ইউজ করব যেটা হচ্ছে, সাপোজ আমি কোনো নাম্বারের স্কোয়ার রুট বের করতে চাই। সো আমি যদি স্কোয়ার রুট বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের অলরেডি একটা ফাংশন লেখা আছে যেটার নাম এসকিউআরটি স্কোয়ার রুট। এটা হচ্ছে আমি কল করে জেনে নিতে পারি যে 4 এর স্কোয়ার রুট কত, ঠিক আছে? তো আমরা হাতে যেভাবে স্কোয়ার রুট লিখি আমরা তো আসলে কোডে ওইভাবে লিখতে পারবো না, তাই না? তো তখন আমি কি করব, যদি আমি কোনো নাম্বারের স্কোয়ার রুট বের করতে চাই সেক্ষেত্রে আমি একটা ফাংশনকে কল করে নেব। এখন এই ফাংশনটা কিভাবে কাজ করবে সেটা লেখা থাকবে হেডার ফাইলে। সো এই সিম্যাথ নামের এই হেডার ফাইলের মধ্যে লেখা আছে যে এই স্কোয়ার রুট ফাংশনটা কিভাবে কাজ করবে। তো এটা হচ্ছে আমার নিজেদের লেখা কোনো ফাংশন না, এটা হচ্ছে কোনো একটা লাইব্রেরিতে, সি লাইব্রেরিতে অলরেডি লেখা আছে কোডটা, আমি জাস্ট সেটাকে ইউজ করব। তো আমরা একটু দেখি কি আউটপুট আসে। সো 4 এর স্কোয়ার রুট হচ্ছে 2, আমরা হচ্ছে পেয়ে গেছি।
এতটুকু কি বুঝতে পেরেছি? একটু রেসপন্স করতে হবে, না হলে দেখা যাবে যে আমি এগিয়েই যাচ্ছি, আপনারা কেউ কিছু বুঝতে পারছেন না। আরেকটু বোঝালে ভালো হতো। আচ্ছা, সি ম্যাথটা কোথা থেকে আসলো? সি ম্যাথ হচ্ছে আমাদের একটা হেডার ফাইল। মনে আছে শুরুতে যখন আমরা প্রোগ্রামিং শুরু করেছিলাম, তখন আমি বলছিলাম যে সি ইন সি আউট এগুলো কিভাবে কাজ করবে, এগুলো লেখা থাকে আইও স্ট্রিমে, এই হেডার ফাইলটাতে। এর জন্য আমি হচ্ছে এই হেডার ফাইলটা ইনক্লুড করে নিই, যেন হচ্ছে আমার সব সময় স্পেসিফাই করে না বলতে, স্পেসিফিক্যালি বলে না দিতে হয় যে সি ইন সি আউট আসলে কিভাবে কাজ করবে। ঠিক আছে? তো যখন হচ্ছে আমি হ্যাঁ, আমি যখন হচ্ছে সি এর বিভিন্ন এগুলো লাইব্রেরি আছে, ঠিক আছে, যেগুলো আমরা ফ্রিকোয়েন্টলি যেই প্রবলেম গুলো আমাদের লাগে বা ফ্রিকোয়েন্টলি কিছু জিনিসপত্র যেগুলো আমরা ইউজ করি, সেগুলো অলরেডি ওখানে লেখা আছে, যেন আমার বারবার ওটাকে নিজের থেকে লিখতে না হয়। ঠিক আছে? তো সেরকম এই স্কোয়ার রুট, এই রুট করা, কোনো নাম্বারের রুট করা, এটা তো খুবই বেসিক একটা প্রবলেম। তো এর জন্য এটা আসলে কোড করে দেয়া আছে একটা লাইব্রেরিতে। ঠিক আছে, যে এই স্কোয়ার রুট ফাংশনটা কিভাবে কাজ করবে এটা কোড করে দেয়া আছে একটা লাইব্রেরিতে। সেই লাইব্রেরিটা হচ্ছে আমার এই সি ম্যাথ। ঠিক আছে? তো আমার আসলে বলে দিতে হচ্ছে না এই স্কোয়ার রুটটা 4 থেকে যে 2 আসছে এটা কিভাবে আসছে, এই প্রসিডিওরটা আমার লিখে দিতে হচ্ছে না। এই প্রসিডিওরটা অলরেডি এই সি ম্যাথে ইনক্লুড করা আছে। সো যখন আমি কোনো নাম্বারের স্কোয়ার রুট বের করতে চাচ্ছি, আমার জাস্ট কাজ কি, আমি সেই হেডার ফাইলটাকে ইনক্লুড করে নিব। তার মানে কি, ওই হেডার ফাইলের আন্ডারে যতগুলো ফাংশন আছে সবগুলোই আমি এখন ইউজ করতে পারবো। সেরকম একটা ফাংশন হচ্ছে আমার স্কোয়ার রুট। তো এই ফাংশনে যখন দেখা যাচ্ছে যদি আমি কল করি এবং 4 পাস করে দেই, তখন আমাকে ও রিটার্ন করছে যে 4 এর রুটটা কত, এবং সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2। ঠিক আছে? সো এই স্কোয়ার রুটটা এর জন্য বলা হচ্ছে বিল্ট ইন ফাংশন। যেহেতু আমরা এটা নিজে থেকে লিখছি না, আমরা জাস্ট কি করছি, কল করে অ্যান্সারটা দেখছি। সো আমরা এটা হচ্ছে নিজে থেকে লিখছি না, নিজে থেকে ও কিভাবে কাজ করবে এটাও বলে দিচ্ছি না। তো সেজন্য এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। যদি আমি নিজে থেকে কোনো ফাংশন লিখি এরপরে আমরা লিখবো, সেটা হচ্ছে আমাদের হবে ইউজার ডিফাইন ফাংশন। ঠিক আছে? বুঝতে পেরেছি এতটুকু? হ্যাঁ, কোনো প্রবলেম? ম্যাম, আমরা যদি স্কোয়ার রুটের যে ভ্যালুটা 4 সেটা যদি আমরা ইনপুট নিই, তাহলে আমরা কি ফ্লোট নিব? কারণ আমি যদি ইনপুটটা অলওয়েজ কোনো স্কোয়ার ভ্যালু না হয়, তাহলে তো রেজাল্ট আসবে ফ্লোট। হ্যাঁ, অবশ্যই। যদি আমি এটাকে কোনো ভ্যারিয়েবলে রাখতে চাইতাম, সাপোজ হচ্ছে, তখন আমার ওই টাইপটা ফ্লোট দিয়ে দিতে হতো। যেমন আমি এখানে ডিরেক্ট প্রিন্ট দিয়ে দিয়েছি, এর জন্য আমার লাগছে না। সো সাপোজ আমি চাচ্ছি যে রুটটা কত। সো এটার জন্য আমি কি করব, স্কোয়ার রুট এরকম করে, দেখা যায় আমি যে কোনো নাম্বার দিতে পারি 5। সো দিয়ে আমি পরে এই রুটটাকে প্রিন্ট করে দেব। বুঝতে পেরেছি? সো এখানে আমি আসলে 5.3 ও পাঠাতে পারি। তো রুটটা কি হবে সেটাও বলেই দিবে। আমি এখানে অবশ্য এই নাম্বারটা চেঞ্জ করা উচিত। আমরা ডিরেক্ট ইনপুট নিয়ে নিতে পারি না, মানে প্রোগ্রামটা রান করার পরে? বুঝিনি।
আমরা কি ইনপুট নিতে পারি না? আমরা তো এখানে যেমন দিয়ে দিচ্ছি, মানে গিভেন দিয়ে দিচ্ছি স্কয়ার রুট 5.3। হ্যাঁ, আমরা যদি ইনপুট এখানে নিতে পারবো, আমি একটা ভ্যারিয়েবলে সিন করে সেই ভ্যারিয়েবলটাও এখানে পাস করতে পারবো, আচ্ছা, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এই ভ্যারিয়েশন গুলো দেখবো যে আমরা কিভাবে প্যারামিটার গুলো পাস করতে পারি, ঠিক আছে? ওকে, তো একটা ফাংশনে যেটা থাকে, যখন আমি একটা ফাংশন লিখছি সেখানে যেটা যেটা থাকে আমি একটু দেখিয়ে দিই। যেমন হচ্ছে এই স্লাইড, আমি যখন একটা ফাংশন লিখবো, এখন হচ্ছে আমি নিজে থেকে একটা ফাংশন লিখবো, ঠিক আছে? তো নিজে থেকে যখন আমি ফাংশন লিখতে যাব, আমার এখানে ফাংশনের আছে হচ্ছে 3টা পার্ট। একটা হচ্ছে আমার শুরুতে ফাংশনটাকে ডিক্লেয়ার করে দিতে হবে, দেন হচ্ছে ওকে, ফাংশনটা এখানে হচ্ছে ডিক্লেয়ার করে দিতে হবে। দেন আমি হচ্ছে, এটা তো আমাদের মেইন ফাংশন, এরপরে গিয়ে আমি ফাংশনের ডেফিনেশনটা লিখব। তো যখন আমি ডেফিনেশনটা লিখব, আমি কি করব, একটা রিটার্ন টাইপ দিব, একটা ফাংশন নেম দিব এবং সাথে কিছু প্যারামিটার দিব, ঠিক আছে? এই জিনিসগুলো কি আমি একটা একটা করে বলি। একটা হচ্ছে ফাংশন নেম, এটা হচ্ছে আমার নিজের মতো করে, যেমন আমি একটা ভ্যারিয়েবলের নাম দিই সেরকম করে একটা ফাংশনের নাম দিব শুরুতে, ঠিক আছে? এরপরে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব যে এই ফাংশনটা কি কি ইনপুট নিবে, ঠিক আছে? ইজি কথায় হচ্ছে কি কি ইনপুট নিবে। সো এই ইনপুট গুলো মানে অ্যাকচুয়ালি আমার হবে বিভিন্ন ভ্যারিয়েবল, ঠিক আছে? তো আমি এইভাবে করে লিখতে পারি যে ইন্ট এ, ফ্লোট বি, ঠিক আছে? তারপরে হচ্ছে ক্যারেক্টার সি, এরকম করে আমরা লিখতে পারি। তো এই প্যারামিটার মানে হচ্ছে আমি কি কি বাইরে থেকে এই ফাংশনে কি কি ইনপুট পাঠাবো, ঠিক আছে? সেগুলো আমার এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে থাকবে, এটা হচ্ছে আমার গেল প্যারামিটার। আর এখানে থাকবে হচ্ছে রিটার্ন টাইপ, এটা হচ্ছে আমি এই যে প্যারামিটার গুলোকে নিলাম এবং বিভিন্ন হচ্ছে এই বডি অফ দ্য ফাংশনে থাকবে হচ্ছে আমি সেইগুলোকে নিয়ে কিছু প্রসেস করলাম, প্রসেস করার পরে আমি এই ফাংশন থেকে কি আউটপুট পাঠাতে চাচ্ছি সেইটার ডেটা টাইপটা কি হবে, ঠিক আছে? তো যেমন আমি যদি স্কোয়ার রুটের ক্ষেত্রেও এটা চিন্তা করি, স্কোয়ার রুটের ক্ষেত্রে কি হচ্ছে, আমি এখানে প্যারামিটার পাঠাচ্ছি কি, হয় একটা ফ্লোট নাম্বার, যেটা হচ্ছে আমার এই যে এটা ছিল 5.3, ঠিক আছে? এটা কিন্তু আমার প্যারামিটার, ঠিক আছে? স্কোয়ার রুট এটা হচ্ছে আমার ফাংশনের নেম ছিল, ওকে? তো এটা ছিল, এটার সাথে সাপোজ ও কিছু কিছু একটা রিটার্ন করছে, তো তাই না? আমি যে রেজাল্টটা পাচ্ছি এটা হচ্ছে সেই রেজাল্টটা আমাকে এখানে পাঠাচ্ছে, এর জন্য আমার সেই রুট ভ্যারিয়েবলের মধ্যে এটা সেভ হয়ে আছে। সো সেই রিটার্ন টাইপটা কি হবে, ফ্লোট হবে, ইন্টিজার হবে না ক্যারেক্টার হবে, এটা হচ্ছে সেই ডেটা টাইপটা আমি এখানে মেনশন করে দিব। এবং এইখানে আমি একটা এক টাইপের ভ্যালুই আমি রিটার্ন করতে পারবো, এমন না যে আমি একসাথে ফ্লোটও রিটার্ন করতে পারবো, ইন্টিজারও রিটার্ন করতে পারবো, আমি যে কোনো একটা রিটার্ন করতে পারবো। অর আমি কিছুই রিটার্ন করতে পারবো না, মানে হচ্ছে তখন আমি লিখে দিব হচ্ছে ভয়েড। ভয়েড হচ্ছে আমাদের এখানে একটা নতুন ডেটা টাইপ, যেটা হচ্ছে আপনারা শিখেছেন যে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এগুলো ডাবল, এগুলো আপনারা দেখেছেন। ভয়েড হচ্ছে এক টাইপের ডেটা টাইপ যেটা মানে হচ্ছে বোঝায় নাথিং, মানে হচ্ছে আমি কিছুই রিটার্ন করতে চাই না, ঠিক আছে? সো এইভাবে করে গেল আমার ফাংশনের ডেফিনেশনটা। আর মেইনের উপরে আমি জেনারেলি লিখি যে এটা হচ্ছে, আমি বলি ফাংশন ডিক্লারেশন, প্রোটোটাইপ অর সিগনেচার। মানে যেমন হচ্ছে আমরা কোনো ভ্যারিয়েবল ইউজ করার আগে ভ্যারিয়েবলটাকে আগে ডিক্লেয়ার করি না, সেরকম হচ্ছে কোনো ফাংশন ইউজ করার আগে অবশ্যই ফাংশনটাকে ডিক্লেয়ার করে আসতে হবে। তো এটা মানেই হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। এই প্রোটোটাইপটা কি হবে, এইখানে যে আমি প্রথম লাইনটা লিখেছি একদম সিমিলার ওইটাই, সাথে একটা সেমিকোলন দিয়ে দিব জাস্ট, এবং এটার সাথে কোনো বডি থাকবে না, মানে এটা কিভাবে কাজ করছে সেটা আমি বলবো না, আমি জাস্ট প্রোগ্রামকে এটা বুঝিয়ে দিলাম যে আমার এই নামের একটা ফাংশন এক্সিস্ট করে এই কোডে, ঠিক আছে? সো মেইন ফাংশনের মধ্যে আমি আবার কি করতে পারি, যখন আমি এই ফাংশনটাকে কল করব, মানে আমার তো আলটিমেটলি এই ফাংশনটাকে কল করে ইউজ করতে হবে, কারণ হচ্ছে আমার মেইন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু হলো,
বাট মেইন ফাংশন থেকে যদি আমি আমার এই ইউজার ডিফাইন ফাংশনটাকে কল না করি, তাহলে কখনোই এই ফাংশনটা এক্সিকিউট হবে না। তো সেই জন্য আমার মেইন ফাংশন থেকে ওই ফাংশনটাকে কল করতে হবে, এবং সাথে এই যে প্যারামিটার গুলো দিয়েছিলাম, সাপোজ আমি এখানে একটা প্যারামিটার বা দুটো প্যারামিটার দিয়েছি, বা আমি কোনো কিছুই না দিতে পারি, এটা খালি রাখতে পারি, ঠিক আছে। তো এখানে যদি আমি একটা ভ্যারিয়েবল মেনশন করে থাকি, তাহলে সেই ভ্যারিয়েবলটার ভ্যালু কি হবে সেটা আমার এই কলের সময় এখান থেকে বলে দিতে হবে। ওকে ওকে, তাহলে এতটুকু কি একটু একটু বুঝতে পেরেছি? ইয়েস। হ্যাঁ, বলি, শুনতে পাচ্ছি। জি ম্যাম, একটু একটু বুঝছি ম্যাম। ওকে, আমরা একটু একটু বুঝতে পারছি। এখন আমরা যেটা করব, আমরা তো বিল্ট ইন ফাংশনটা কি এটা বুঝে গেছি, তাই না? বিল্ট ইন ফাংশন হচ্ছে লাইব্রেরিতে মেনশন করা আছে, ওখান থেকে আমি জাস্ট ইউজ করছি। আমি এটাকে ধরে কিছুই করতে পারবো না, মানে মডিফাই করতে পারবো না, আমি জাস্ট এটাকে ইউজ করতে পারবো। এখন আমরা যেটা করব, আমি মেইন ফাংশনটা একটু খালি করে দেই, এখন আমি নিজেদের ফাংশন লিখবো, ঠিক আছে। তো নিজেদের ফাংশন লেখার ক্ষেত্রে আমার কি কাজ? আমার কাজ হচ্ছে তিনটা। তো আমি হচ্ছে একটু দেখি, ভয়েড লিখলাম যে আমি কোনো কিছু রিটার্ন করতে চাই না, আমি জাস্ট সিম্পলি একটা মেসেজ লিখবো, এটা হচ্ছে আমার ফাংশনের নাম, আমি কোনো প্যারামিটার পাঠালাম না। দেন আমি এর ভিতরে যেই কাজটা করতে চাই, সরি আমি প্রিন্টেড কেন লিখছি, যেই কাজটা করতে চাই সেটা সিম্পলি লিখে দিব। ঠিক আছে, তো আমি যদি এটা লিখি, দেন আমার আরেকটা কাজ কি, এখান থেকে নিয়ে আমার প্রোটোটাইপটা লিখতে হবে। সো প্রোটোটাইপটা কি হবে, এরকম। দেন আমার কি করতে হবে, মেইন ফাংশন থেকে এই ফাংশনটাকে কল করতে হবে, না হলে কিন্তু কিছুই, মানে মেইন ফাংশনটাই কাজ করবে, আমার শো মেসেজের কিছুই কাজ করবে না। ঠিক আছে, সো আমি কি করলাম, মেইন ফাংশনের মধ্যে এই শো মেসেজ ফাংশনটাকে কল করলাম। ঠিক আছে, এখন আমি হচ্ছে একটু দেখি রান করে, সো আমাকে দেখাচ্ছে এন্টার অ্যান ইন্টিজার, এই মেসেজটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, আমি তো জাস্ট একটা মেসেজই দেখাতে বলেছিলাম। সো এখানে আমার কাজটা কি হচ্ছে, কাজ যেটা হচ্ছে, প্রথমে যখন প্রোগ্রামটা শুরু হলো, তখন হচ্ছে আমার এই মেইন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু হবে, রাইট। সো যখন এই মেইন ফাংশনে ঢুকলো, ও দেখলো যে শো মেসেজ নামের একটা ফাংশনকে আমি কল করেছি। ও ফাংশন যে এটা কি করে বুঝলো, এটা বুঝলো হচ্ছে কারণ আমি শুরুতে ওকে বলে দিয়েছি যে আমার এখানে শো মেসেজ নামে একটা ফাংশন আছে, এখানে হচ্ছে আমি ডিক্লেয়ার করে রেখেছি। তো এর মাধ্যমে ও বুঝতে পারলো যে আমার এখানে একটা শো মেসেজ আছে, যেটা কিভাবে কাজ করবে আমার এই কোডের কোথাও বলা আছে। তো ও কি করবে, ওখানে খুঁজবে যে কোন জায়গায় শো মেসেজ কি করবে এটা বলা আছে। ও দেখবে যে এখানে বলা আছে কি করবে, তখন ও এখানে এসে এই এই মেইন ফাংশনের কাজ ও তখন পজ করবে, করে তখন শো মেসেজ ফাংশনে আসবে। আসার পরে সে দেখবে যে এখানে আমাকে কি করতে বলেছে, আমাকে একটা মেসেজ সি আউট করতে বলেছে। তো ও এই মেসেজটা সি আউট করবে, করার পরে ও দেখবে যে ওর আর কোনো কাজ নেই এবং ও কোনো কিছু রিটার্ন করবে না, ভয়েড। সো ও কি করবে, ও যেখান থেকে কল হয়েছিল সেইখানে আবার কন্ট্রোলটা চলে যাবে, সো মেইন ফাংশনে আবার কন্ট্রোল চলে যাবে। এরপরে যদি আমি কোনো লাইন এখানে লিখতাম, সাপোজ আমি এখানে কোনো লাইন লিখেছি, সেই কোডগুলো এখানে এক্সিকিউট হতো। ঠিক আছে, সাপোজ আমি এখানে যেসব স্টেটমেন্টস লিখবো সেগুলো এখানে এক্সিকিউট হতো। যেহেতু আমি এখানে এখনো কিছু লিখি নাই, সেজন্য দেখাচ্ছে যে আমার কোডটা এখানেই শেষ। ঠিক আছে, সো এর জন্য আমার, সাপোজ আমি এই মেসেজটা লিখার পরে আমি চাই যে একটা নাম্বার সি ইন করতে, ঠিক আছে। সো আমি তখন কি করব, সিম্পলি এইভাবে করে লিখবো। বুঝতে পেরেছি? সো আমার এই মেসেজটা যখন এখানে প্রিন্ট হয়ে গেল, তারপর আমি কি চাই, যখন কন্ট্রোলটা মেইন ফাংশনে আসলো, আমি চাই একটা ইন্টিজার সে যেন ইনপুট নেয়। তো কি করবে এখন, এই যে এখন কি হচ্ছে, মেসেজের সাথে সাথে ও একটা ইনপুট নেয়ার জন্য ওয়েট করছে। ঠিক আছে, সো আমি যদি এখন 5 ইনপুট দেই, সো সিন এর পরে আর কোনো কোড নাই, সো আমার প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে যাবে। সো 5 ইনপুট দেওয়ার পরে দেখেন
প্রোগ্রাম শেষ। ফ্লোটা বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, সো আমার এই তিনটা পার্ট আমরা ভালো মতো বুঝে গেছি। একটা হচ্ছে আমার ফাংশন ডিক্লারেশন, একটা হচ্ছে আমার ফাংশন ডেফিনেশন। ডেফিনেশন মানে হচ্ছে কি করবে আমি বলে দিচ্ছি, ডিক্লারেশন মানে হচ্ছে আমার এই নামের একটা ফাংশন আছে সেটা বলছি, আর এরপরে কিভাবে কল করছি সেটা। এবং এই ফাংশনের নাম কিন্তু আমি যেইভাবে ভ্যারিয়েবলের নাম দেই সেইভাবে করেই দিব। মানে একটা ভ্যারিয়েবল আমরা যেরকম দিতাম যে লেটার ইউজ করতে হবে, শুরুতে কোনো ডিজিট ইউজ করা যাবে না, যেই সব কনভেনশন গুলো আমরা মেনটেন করতাম সেইগুলো মেনটেন করেই আমরা ফাংশনের নাম দিব। ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। ওকে ওকে, তাহলে তো আমরা ইউজার ডিফাইন ফাংশন নিজে নিজে একটু লিখে ফেললাম, তাই না? বুঝতে পেরেছি না? শো মেসেজ এটা হচ্ছে আমাদের নিজেদের লেখা একটা ফাংশন, যেটাকে এই টাইপটাকে বলি আমরা ইউজার ডিফাইন ফাংশন। ঠিক আছে, তো এটার সাথে আমরা আরো একটা কাজ করতে পারি। সাপোজ আমরা আরেকটা ফাংশন লিখতে পারি। সাপোজ এবার আমি দেখি যে যদি আমি একটা প্যারামিটার পাঠাতাম তাহলে কি হতো। void sum int num। int num, so আচ্ছা, তো সাম নামের এই ফাংশনটার মধ্যে আমি কি করতে চাচ্ছি, int I আর হচ্ছে সাপোজ সাম বা result equals to 0। আচ্ছা, সাম নামের এই ফাংশনটাতে আমি যেটা করব যে যেই নাম্বারটা আমি পাঠাবো আমি হচ্ছে 0 থেকে শুরু করে ওই নাম্বারটা পর্যন্ত আমি হচ্ছে যোগ করব। আমি এটা চাই যে আমি যে নাম্বারটা হচ্ছে এখানে প্যারামিটার হিসেবে আসবে সেই ভ্যালুটা 0 থেকে শুরু করে ওই ভ্যালুটা পর্যন্ত আমি যোগ করব। সো আমি হচ্ছে একটা রেজাল্ট নামের ভ্যারিয়েবল নিয়েছি যেটাকে আমি শুরুতে 0 দিয়ে সেট করে দিয়েছি এখানে। দেন আমি জাস্ট সিম্পলি রেজাল্ট প্লাস আই করছি। দেন আমি কি করব, ফর লুপ থেকে বের হয়ে একটা সি আউট দিয়ে দিই যে রেজাল্ট ইজ ওকে। তাহলে আমি এখানে কি কি করলাম, এক নাম্বার হচ্ছে আমি এখানে যেটা করতে চাচ্ছি আমি এখানে একটা প্যারামিটার পাঠাচ্ছি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার প্যারামিটার। প্যারামিটারে আমি বলে দেই যে আমি কতগুলো ভ্যারিয়েবল পাঠাবো এবং সেই ভ্যারিয়েবল গুলোর হচ্ছে ডেটা টাইপটা কি হবে। সো এখানে দেখা যাচ্ছে যে আমি একটা ভ্যারিয়েবল পাঠাচ্ছি যেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের এবং যার নাম হচ্ছে নাম। ওকে, সো এখন হচ্ছে আমি এই যে এখানে যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করছি এগুলো হচ্ছে আমার লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল মানে হচ্ছে এটার স্কোপ অনলি এই ফাংশন পর্যন্তই থাকবে, যখন যতটুকু যেই সময়টুকু পর্যন্ত এই ফাংশনটা অ্যাক্টিভেট থাকবে ততক্ষণ আমার এই ভ্যারিয়েবল গুলো অ্যাক্টিভ থাকবে এবং আমি সেই ভ্যারিয়েবল গুলোকে এই ফাংশন থেকে অনলি অ্যাক্সেস করতে পারবো। মেইন ফাংশন থেকে আমি এই রেজাল্টকে অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, বা অন্য আদার্স কোনো ফাংশন থেকে এই ফাংশনকে আমি এই ফাংশনের ভ্যারিয়েবল গুলোকে এক্সেস করতে পারবো না। আমি এখানে যেই ভ্যারিয়েবল গুলোকে ডিক্লেয়ার করব অনলি এই ফাংশনের মধ্যেই আমি সেটাকে এক্সেস করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা একটু লোকাল ভ্যারিয়েবল শিখে গেলাম।
এরপরে কি হলো, আমি যে এই প্যারামিটারটা পাঠাচ্ছিলাম, এই নাম হচ্ছে, নামও এখানে একটা ভ্যারিয়েবল, এখানকার লোকাল ভ্যারিয়েবল। তো এই নাম পর্যন্ত কি হবে, 0 থেকে ওই নাম পর্যন্ত এই ফর লুপটা ঘুরবে, দেন হচ্ছে একটা একটা করে যোগ হতে থাকবে। ঠিক আছে, একটা একটা করে যোগ হতে থাকবে, দেন রেজাল্ট দেখাবে যোগফলটা। তো আর হচ্ছে আমি কি করেছি, উপরে যেভাবে ডিক্লেয়ার করতে হয় সেইভাবে লিখেছি। এখানে আসলে ভ্যারিয়েবলের নামটা না দিলেও হবে, এটা যদি মানে জাস্ট ডেটা টাইপটা কি হবে এটা এখানে বলে দিলেই এনাফ। তো যখন আমি কি করব, মেইন ফাংশন থেকে একে কল করব কিভাবে, এই যে যেই মানটা, যেই ভ্যালুটা আমি ইনপুট নিলাম, সেই ইনপুট ভ্যালুটা দিয়ে আমি এই ফাংশনটাকে, এই সাম ফাংশনটাকে কল করে ফেলবো। যখন আমি কল করে ফেলবো তখন কি হবে, মেইন ফাংশনের কাজটা পজ হয়ে যাবে, এবং আবার কি হবে, সে এই সাম ফাংশনে চলে আসবে এবং এটাকে এক্সিকিউট করে রেজাল্টটা আমাকে দেখাবে, এবং আবার ঘুরে সে কোথায় যাবে, মেইন ফাংশনে যাবে, সে দেখবে এর পরে আর কোনো কাজ নেই, আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি একটু আউটপুটটা দেখি কি আসছে। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি সবাই? আরো কোনো প্রবলেম আছে? তো আমরা এখানে একটা ভ্যালু দিই 4, সো রেজাল্ট আসছে 10। কিভাবে 10 আসলো বুঝতে পেরেছি? ওকে, আমি একবার বলে দিই। সাপোজ হচ্ছে আমি মেইন ফাংশন থেকে আমার কাজ শুরু হয়েছে শুরুতে, ঠিক আছে? সো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্ট n, দেন আমি কি করলাম, শো মেসেজকে কল করলাম। তো সেজন্য আমাকে কি দেখালো, এন্টার অ্যান ইন্টিজার, এই পর্যন্ত এই মেসেজটা আমাকে দেখালো। দেখানোর পরে এই যে এন্টার অ্যান ইন্টিজার, এই মেসেজটা দেখানোর পরে সে আবার কোথায় আসলো, এখানে কন্ট্রোল ফিরে পেলো। পাওয়ার পরে সে দেখলো নেক্সট লাইনে আছে কি সিন এন, সো সে একটা নাম্বার ইনপুট নিল, যেটা হচ্ছে কিনা আমাদের এই 4। তারপরে আমি কি করলাম, আমি যেই সাম ফাংশনটা লিখেছিলাম, এই যে সাম নামের ফাংশন এখানে বলা আছে যেখানে আমি একটা ইন্টিজার পাঠাবো, সো আমি আমার এই ইন্টিজার এন কে পাস করে দিলাম। তো তখন কি হবে, এই সাম নামের ফাংশনটা পাস হবে, কল হবে। সো যখন এই কন্ট্রোলটা এই ফাংশনের মধ্যে চলে আসবে, সে দেখবে এই ভ্যালুটা এখানে কপি হয়ে যাবে। আমি যে 4, এখানে n যেটা ছিল 4, যার ভ্যালু ছিল 4, সেই ভ্যালুটা এই নাম ভ্যারিয়েবলের মধ্যে, এটা তো ওর লোকাল ভ্যারিয়েবল, সেই নাম ভ্যারিয়েবলের মধ্যে 4 কপি হয়ে চলে আসবে। সো n এর ভ্যালু ছিল 4, তো এখন এই নাম ভ্যারিয়েবলটার ভ্যালু হবে 4। ঠিক আছে, তো সেই 4 কে নিয়ে আমি যখন এখানে আসবো, আমি দেখলাম যে শুরুতে আই, রেজাল্ট, এগুলো আমার কিছু লোকাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, দেন হচ্ছে আমার ফর লুপ 0 থেকে নাম পর্যন্ত ঘুরবে। তো শুরুতে হয়ে আছে হচ্ছে আমার 0। তো এখান থেকে কি হলো, এখান থেকে শুরুতে আমার হচ্ছে 0 সাপোজ ছিল, দেন হচ্ছে আমার কি হলো, আবার i প্লাস প্লাস হবে, 0 প্লাস 0 করে হচ্ছে রেজাল্টের ভ্যালু থাকলো 0, দেন i প্লাস প্লাস হয়ে এটার ভ্যালু হয়ে, i এর ভ্যালু হয়ে গেল 1, দেন কি হবে, রেজাল্ট প্লাস 1, তারপরে রেজাল্টের ভ্যালু হয়ে আপডেট হয়ে যাবে 1, তারপরে রেজাল্টের ভ্যালু হয়ে গেল 1, দেন কি করব, আমার i এর ভ্যালু হয়ে যাবে আবার 2 ইনক্রিমেন্ট করে। সো রেজাল্টের ভ্যালু ছিল 1, i এর ভ্যালু হলো 2, এইভাবে করে আমি পেলাম 3।
তারপরে কি হবে, i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে গেল 3 তে। সো আগে রেজাল্টের ভ্যালু ছিল 3 প্লাস 3, i এর ভ্যালু হলো 3 ইকুয়ালস টু 6। দেন আমার রেজাল্টের ভ্যালু এরপরে i ইনক্রিমেন্ট হয়ে যাবে কত, 4। 6 প্লাস আগে হচ্ছে আমার এই 6, দেন এখানকার হচ্ছে i হচ্ছে আমার 4, এটা হয়ে রেজাল্টের ভ্যালু হয়ে যাবে 10। বুঝতে পেরেছি? লাস্ট পার্টটা আরেকটু 3 প্লাস লাস্ট কোনটা? লাস্ট লাইটের পার্টটা বুঝি। আচ্ছা মানে 6 plus ফর লুপটা, আচ্ছা 6 প্লাস 4। yes আচ্ছা আমি বলি, তো যখন হচ্ছে এই নাম আমার এই সাম ফাংশনটা কল হলো, নামের ভ্যালু কত, 4। সো আমি আসলে এই ফর লুপটা 1 থেকে শুরু করলেও পারি, ঠিক আছে? 1 থেকে, কারণ 0 যোগ করলে তো আসলে আমার কিছু হয় না, মানে চেঞ্জ কিছু হয় না। সো ওকে, সো আমার এখানে যদি আমি 1 থেকে শুরু করি, দেন আমি দেখি কি কি হচ্ছে। এখানে হচ্ছে আচ্ছা, সো i এর ভ্যালু শুরুতে আমার হচ্ছে 1। সো 1 2 3 4 নাম ইকুয়ালস টু যতক্ষণ না লেস দেন ইকুয়ালস টু হবে ততক্ষণ এই ফর লুপটা চলতে থাকবে, রাইট? সো আমার রেজাল্টের ভ্যালু শুরুতে আমি রেখেছি 0 এবং i এর ভ্যালু আমার শুরুতে ঢুকলো 1 দিয়ে। সো 0 প্লাস 1 ইকুয়ালস টু 1, এটা রেজাল্টের সেভ থাকলো 1। দেন i টা ইনক্রিমেন্ট হয়ে গেল কি 2 থেকে, এবং আগের রেজাল্টের ভ্যালু হচ্ছে 1। সো এখানে কি হবে, 1 প্লাস 2 ইকুয়ালস টু 3 এখানে স্টোর হয়ে থাকবে। দেন আবার i ইনক্রিমেন্ট হয়ে যাবে 3 তে। সো আগের এই 3 টা এখানে চলে আসবে প্লাস 3, i এর ভ্যালু 3, তাহলে 3 প্লাস 3 6। ওকে, সো আগের রেজাল্টের পর 6, এরপর i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে যাবে 4, সো ইকুয়ালস টু 10 হলো। এরপর i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে যাবে 5 ইজ লেস দেন ইকুয়ালস টু 4, ফলস। তো কন্ডিশনটা ফলস হওয়ার জন্য এই ফর লুপটা ব্রেক হয়ে যাবে। ব্রেক হওয়ার পরে এই সি আউটে যখন আসবে তখন আমার রেজাল্টের ভ্যালু কত থাকবে, এই 10। সো এর জন্য আমরা 10 কে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, সো আমরা একটা প্যারামিটার কি করে পাস করব এটাও বুঝে গেছি। এখন আমরা আরেকটা ভ্যারিয়েশন শিখব। এতটুকু তো বুঝতে পেরেছি না? yes ওকে, এখন আমরা দেখি যে যদি একটার জায়গায় আমরা এখন দুইটা ভ্যারিয়েবল পাস করতে চাই তাহলে আমরা কিভাবে করব। ওকে, আমরা একটু আস্তে আস্তে ক্লিন করতে থাকি, কারণ অনেক এত বেশি কোড আপনারা দেখলে। আচ্ছা আমি একটু এটাকে মুছে দিলাম, আমার ফাংশনগুলোকে মুছে দিলাম, ঠিক আছে? আমি এখন দুইটা নিয়ে করব। সাপোজ হচ্ছে আমার দুটো ভ্যারিয়েবল আছে, সেই দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোনটা ম্যাক্সিমাম সেটা আমি ফাংশন দিয়ে বের করব, ঠিক আছে? ওকে, সো আমি শুরুতে হচ্ছে সিম্পলি একটা ইনপুট নিয়ে নিই। ম্যাম এই কোডগুলো কি গুগল ক্লাসরুমে কাইন্ডলি দিয়ে দিবেন? আমি যে স্লাইডটা দিয়েছি আপনাদের এর মধ্যেই সব ইনক্লুড করা আছে, ঠিক আছে? মানে এই কোডগুলো এখন যেগুলো করাচ্ছে হ্যাঁ, এই কোডগুলো এই যে সব এগুলা এখানে লেখা আছে, এই যে আপনারা এক্সাম্পল 1 2 3 4 সব ইনক্লুড করা আছে। আপনারা কি করবেন, এটা হচ্ছে দেখে দেখে কোড করবেন, ঠিক আছে? আমি এখানে জি সব ছবি তুলে ইনক্লুড করে দিয়েছি এবং এই স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করা আছে এবং রেকর্ডিংটা তো আমি অবশ্যই দিয়ে দিব। আমি ডিরেক্ট কোডটা দিচ্ছি না এর জন্যই, কারণ আমি কোডটা দিয়ে দিলে আপনারা কেউ লিখবেন না, এটা আমি জানি। ওকে, সো আমি হচ্ছে দুটো ইন্টিজার, একটু নিজে নিজে লিখতে হবে, না হলে আর কি ফ্লোটা আমরা বুঝবো না, ঠিক আছে? তো এখানে একটু নিজে নিজে লেখা জরুরি। ওকে, সো আমি দুটো নাম্বার ইনপুট নিয়ে নিলাম। এখন আমি কি করব, আমি জাস্ট একটা ফাংশন লিখবো যেটা হচ্ছে, আচ্ছা আমি এবার একটা রিটার্ন টাইপ দিয়ে দিই,
এখানে কি রিটার্ন টাইপ দিয়ে করেছি? হ্যাঁ, রিটার্ন টাইপ দিয়ে করা আছে। তো এবার আমি আর ভয়েড ইউজ করব না, এবার আমি ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল এখানে রিটার্ন করব। সো আমি এখানে কি করতে চাচ্ছি, আমি ফাংশনের নাম দিলাম সাপোজ ম্যাক্সিমাম, এবং আমি এখানে দুটো ভ্যারিয়েবল পাঠাবো। সাপোজ আমি এখানে অন্য নাম দিই, ইন্ট নাম2 এবং নাম1। ওকে, সো আমি এখানে করলাম ইন্ট ম্যাক্সিমাম। আচ্ছা, দেন আমি কি করব, ইফ দিব যদি নাম1 নাম2 এর থেকে বড় হয়, তাহলে কে বড়? নাম1 বড়, সো আমি রিটার্ন করব কাকে? নাম1 কে। এলস আমি রিটার্ন করব কাকে? নাম2 কে। সো এখানে আমরা একটা নতুন কিওয়ার্ড শিখলাম, যেটা হচ্ছে আমাদের নতুন না, আগেও আমরা দেখেছি, রিটার্ন 0 এরকম দেখেছি না? সো এটা হচ্ছে একটা রিটার্ন কিওয়ার্ড, যেটা হচ্ছে আমার এই ইন্ট টাইপের সাথে অ্যাসোসিয়েটেড। সো আমি হচ্ছে যখনই আমি বলছিলাম না যে আমি একটা ডেটা টাইপের ভ্যালু রিটার্ন করতে পারবো, আমি এখানে মাল্টিপল রিটার্ন করতে পারবো না, হয় এক টাইপের, না হলে কোনো টাইপেরই না, যেটা হচ্ছে ভয়েড। তো এই দুটো নাম্বারের মধ্যে কে ম্যাক্সিমাম হবে এটা আমি জানাতে চাচ্ছি মেইন ফাংশনকে, ঠিক আছে? সো এর জন্য আমি কি করছি, যে ম্যাক্সিমাম হবে সেই ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমি রিটার্ন করে দিব। সো সেইটা যখন আমি রিটার্ন করতে চাচ্ছি, সেটা ডেটা টাইপে অবশ্যই দুটা ইন্টিজারের মধ্যে কে ম্যাক্সিমাম, এটার যে রেজাল্টটা সেটাও অবশ্যই ইন্টিজার টাইপেরই হবে। তো সেজন্য আমি এখানে ইন্টিজার দিলাম, ঠিক আছে, রিটার্ন টাইপ। তো আমি এরপরে সেটাকে যদি রিটার্ন করতে চাই যে কোনটা বড়, নাম1 ম্যাক্সিমাম, সেজন্য আমি রিটার্ন করে দিলাম নাম1 এর ভ্যালুটাকে রিটার্ন করো, আদারওয়াইজ কি নাম2 বড়, তো নাম2 কে রিটার্ন করো। ওকে, সো এখন আমার কি করতে হবে, এটা সিমিলার আমার এখানে একটা প্রোটোটাইপ দিয়ে দিতে হবে, তাই না? তো প্রোটোটাইপটা আমি দিয়ে দিই, আমার এখানে ভ্যারিয়েবলের নাম মেনশন না করলেও চলবে। ওকে, আমি একটা লাস্টে সেমিকোলন বসিয়ে দিলাম। ওকে, তারপর আমি কি করব, এখান থেকে একে কল করব। ওকে, ম্যাক্সিমামকে কল করব, সাথে আমার এখন কি করতে হবে, অবশ্যই দুটো ভ্যালু পাস করতে হবে। সো এখানে দুটো ভ্যালু কি কি, আমি যে এ আর বি ইনপুট নিয়েছি, এই দুটো, ঠিক আছে? আমরা যে ভ্যারিয়েবল পাসিং এর কথা বলছিলাম, অনেক সময় আমরা এখানে নাম্বারও ডিরেক্ট দিয়ে দিতে পারি, কিন্তু নাম্বার যেমন 34 এখানে লিখে দিতে পারি, ঠিক আছে? বা আমি ভ্যারিয়েবলও পাস করতে পারি। ওকে ওকে, সো আমি যখন এই ফাংশনটাকে কল করলাম, ও কিন্তু আমাকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে। তো সেই রিটার্নটাকে নেওয়ার জন্য আমার কি করতে হবে, সেই ভ্যালুটা আমাকে ও দিচ্ছে। তো সেই ভ্যালুটাকে যদি আমি স্টোর করতে চাই, সেটার জন্য আমার কি লাগবে, আরেকটা ভ্যারিয়েবল লাগবে। সো আমি কি করব, সাপোজ রেজাল্টের মধ্যে রেজাল্ট নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি সেই ভ্যালুটাকে স্টোর করে রাখবো, ঠিক আছে? সো যেই ভ্যালুটা আমার এখানে রিটার্ন হবে, সেটা আমার এখানে চলে আসবে, এই ভ্যালুটা যেটা বড়। তারপর আমি যেটা করি, সি আউট করে বলবো যে ম্যাক্সিমাম নাম্বার ইজ আমার সেই রেজাল্ট ভ্যালুটা ভ্যারিয়েবলটা। ওকে, সো এখন আমরা একটু রান দিয়ে নিই। ওকে, এতটুকু কি একটু বুঝতে পেরেছি? কারো কোথাও কোনো প্রবলেম? সো ম্যাক্সিমাম নাম্বার ইজ 34, এটা দেখাচ্ছে। তো কি হলো বুঝতে পেরেছি, একটা হচ্ছে আমার শুরুতে এখানে আমি দুটো ভ্যারিয়েবল ইনপুট নিলাম, দুটো ভ্যারিয়েবল ইনপুট নেওয়ার পরে আমার কি হলো, ম্যাক্সিমাম এই
ফাংশনটা কল হলো। ম্যাক্সিমাম যখন কল হলো সেই ফাংশনে চলে আসলো, এটা এক্সিকিউট করা শুরু করলো, যেটা বড় সেটাকে রিটার্ন করলো। সেই রিটার্ন যে ভ্যালুটা সেটা স্টোর করার জন্য আমরা কি করলাম, এটা অবশ্যই ইন্টিজার ডেটা টাইপের হবে, যেইটা রিটার্ন করতেছে সেই ডেটা টাইপের ভ্যারিয়েবল হতে হবে। তো আমি একটা ইন্ট রেজাল্ট নামের ভ্যারিয়েবল নিলাম, সেটার মধ্যে আমি ভ্যালুটা রেখে দিলাম, এবং এই মেইন আবার সেই ভ্যালুটা কি এটা আমি এখানে সি আউট দিয়ে শো করে দেখলাম। ঠিক আছে, তারপরে আমার আর কোনো লাইন নেই, সো আমার প্রোগ্রাম ফিনিশড। বুঝতে পেরেছি? কারো কোথাও কোনো প্রবলেম? ওকে, কারো কোনো প্রবলেম নেই? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ইজিলি আরেকটা দেখে নেই, যেটা হচ্ছে এবার 3টা প্যারামিটার নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এবং ম্যাম হ্যাঁ ম্যাম আজকে আর না ম্যাম। হ্যাঁ, এটাই লাস্ট এক্সাম্পল। আমি বলি একটু, যেমন আচ্ছা এটা না দেখালেও হয়, আমি জাস্ট আপনাদেরকে একটু মুখে বলে দিই, যেটা হচ্ছে এখানে যে সবসময় ইন্ট ইন্টি পাঠাতে হবে এবং সাথে যে এখানে ইন্টি হতে হবে এমন কিন্তু ভেবে নিয়েন না। ঠিক আছে, আমরা এখানে ডিফারেন্ট ডিফারেন্টও পাঠাতে পারি, এটা ডাবল হতে পারে, এটা ফ্লোট হতে পারে। ঠিক আছে, এবং দেখা গেল স্কোয়ার রুটের ক্ষেত্রে কি হলো, আপনারা পাঠাচ্ছেন সাপোজ স্কোয়ার রুট 5, কিন্তু রেজাল্টটা আসছে কি ফ্লোটে আসতে পারে। সো আপনাদের জিনিসটা কি হতে পারে, এখানে একটা ইন্টিজার পাঠাচ্ছেন বাট এখানে আসছে ফ্লোট, এরকম হতে পারে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে অবশ্যই মেইন ফাংশন থেকে কল না করলে সেটা কখনোই ওই ফাংশনটা এক্সিকিউট হবে না। কিন্তু আমি সাপোজ এই ম্যাক্সিমামের মধ্যে থেকে ওই ফাংশনটাকে কল করেছি, আবার ম্যাক্সিমাম মেইন থেকে কল হচ্ছে, সো তখন ওই ফাংশনটা কল হবে। আমি একটু স্লাইডে গিয়ে দেখাই, এখানে আমি এই এক্সাম্পলটা ইনক্লুড করেছি। এই যে ফাংশন ক্যান বি কলড ফ্রম অ্যানাদার ফাংশন, যে মানে খালি যে আমি মেইন ফাংশন থেকে ফাংশনকে কল করতে পারবো এমন না। তো আমাদের যে শো মেসেজ ফাংশনটা ছিল, আমি এখানে কি করেছি, জাস্ট ডিসপ্লে নামে আরেকটা ফাংশন ক্রিয়েট করেছি, এবং সেইটা কি কি প্যারামিটার নিচ্ছে, ফ্লোট, ইন্টিজার, ক্যারেক্টার। এবং এই ডিসপ্লে ফাংশনটা কিন্তু আমি মেইন ফাংশন থেকে কল করছি না, দেখতে পাচ্ছি মেইন ফাংশন থেকে একে কল করছি না, কিন্তু এই ডিসপ্লে ফাংশনটা কিন্তু আউটপুট দেখাবে কিভাবে, কারণ আমি শো মেসেজের মধ্যে আবার এই ডিসপ্লে ফাংশনটাকে কল করে রেখেছি। সো একটা ফাংশন সামহাউ মেইন ফাংশন থেকে অর মেইন ফাংশন যাদেরকে কল করে তাদের থেকে কল হতে হবে, না হলে সেই ফাংশনটা কখনো এক্সিকিউট হবে না। বুঝতে পেরেছি? এবং আমি এই যে স্ট্যাটিক ভাবে কি করতে পারি, এই যে ভ্যারিয়েবলের ভ্যালুকে পাঠাতে পারি, কোন একটা ভ্যারিয়েবল পাঠাতে পারি, ক্যারেক্টার পাঠালে এরকম কোটেশনের ভিতরে লিখতে পারি। ঠিক আছে, সো ডিরেক্ট ভ্যালু আমি পাঠাতে পারি, অর কোনো ভ্যারিয়েবলের মাধ্যমেও ভ্যালু পাঠাতে পারি। ঠিক আছে, তো আমি এই ভ্যারিয়েশন গুলো সবগুলো স্লাইডে ইনক্লুড করে দিয়েছি, আমরা যদি স্লাইডটা একটু পড়ি তাহলেই বুঝতে পারবো। আর সবকিছু যা যা বলেছি সব ফর্মালি এখানে লেখা আছে, পুরো স্লাইডটা আমরা একটু দেখে নেব। ওকে, কারো কোনো প্রবলেম আছে? না ওকে, আজকে ক্লাস তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।